নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। গোটা বিশ্বকে স্তম্ভিত করে দিয়ে এক ভয়ঙ্কর খবর এই মুহূর্তে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে এসেছে। দাবি করা হচ্ছে মধ্যপ্রাচ্যের মানচিত্র চিরতরে বদলে দেওয়ার মতো এক ঘটনা ঘটে গেছে গত রাতে। ইরানের একাধিক প্রথম সারির মিডিয়া হাউস দাবি করছে তাদের সুনিপুণ মিসাইল স্ট্রাইকে খতম হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার ভাই। যদি এই দাবি 1% সত্যি হয় তবে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। জেরুজালেম পোস্টের এই হেডলাইনটি ভালো করে দেখুন। তারা যদিও একে কনস্পিরেসি থিওরি বলছে, কিন্তু ইরান কেন এমন দাবি করতে সাহস পেল? কেনই বা আমেরিকা তড়িঘড়ি রাশিয়ার শরণাপন্ন হলো? আজকের ভিডিওতে আমরা প্রতিটি পয়েন্ট কাটাছেঁড়া করব এবং দেখব ভারতের পকেটে এর কতটা টান পড়তে চলেছে। সোশ্যাল মিডিয়ার ডিজিটাল দুনিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়া এই চাঞ্চল্যকর খবরটির সূত্রপাত আসলে হয়েছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থাগুলো থেকে। দেখুন, ইসরায়েলের সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি একে ফেক নিউজ বা অপপ্রচার বলে উড়িয়ে দেওয়া হলেও একটি বিষয় কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকদের মনে খটকা তৈরি করছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ সাধারণত এই ধরনের পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর একটি লাইভ ভিডিও বার্তা বা অন্তত বর্তমান মুহূর্তের কোনো ফুটেজ প্রকাশ করে জনমনে স্বস্তি ফেরায়। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও নেতানিয়াহুর দিক থেকে কোনো সরাসরি প্রতিক্রিয়া না আসায় এই জল্পনা আরও ঘনীভূত হয়েছে। ঐতিহাসিকভাবে ইসরায়েল এবং ইরানের মধ্যে এই শ্যাডো ওয়ার বা ছায়াযুদ্ধ কিন্তু আজ বা কালকের নয়। এর শিকড় প্রতীত রয়েছে বহু দশকের পুরনো ইতিহাসে। 1950 সালে সিআইএ সমর্থিত অভ্যুত্থানের মাধ্যমে যখন ইরানি রাজনীতিতে পালাবদল ঘটে, তখন থেকেই সেখানে এক অস্থিরতার বীজ বপন হয়েছিল। তবে সম্পর্কের আসল বিচ্ছেদ ঘটে 1979 সালের ইসলামিক রেভলিউশন বা বিপ্লবের পর। যে ইরান একসময় ইসরায়েলের অঘোষিত মিত্র ছিল, সেই ইরানি রাতারাতি তাদের ছোট শয়তান হিসেবে চিহ্নিত করে। এরপর থেকে গত 4 দশকে দুই দেশ সরাসরি যুদ্ধে না জড়ালেও লিবিয়া, লেবানন কিংবা সিরিয়ার মাটিতে একে অপরের রক্ত ঝরিয়ে এসেছে। ইরান মনে করে নেতানিয়াহুর মতো কট্টরপন্থী নেতার অপসারণই মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বিস্তারের এবং আঞ্চলিক শক্তি ফেরানোর একমাত্র পথ। অন্যদিকে ইসরায়েলের ডিফেন্স ডক্ট্রিন বা প্রতিরক্ষা নীতির মূল স্তম্ভই হল ইরানকে যে কোনো উপায়ে পারমাণবিক শক্তিধর হওয়া থেকে আটকানো। ইসরায়েল মনে করে ইরানের হাতে নিউক্লিয়ার অপশন আসা মানেই তাদের অস্তিত্ব চিরতরে মুছে যাওয়া। এই অস্তিত্ব রক্ষার লড়াই এবং আধিপত্য বিস্তারের দৈরথ আজ এমন এক বিধ্বংসী পর্যায়ে পৌঁছেছে যেখানে এক দেশের প্রধানমন্ত্রীকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হচ্ছে অন্য দেশের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে। এটি কেবল একটি খবর নয়, এটি একটি সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ। ইরান কি তবে সত্যি কোনো গোপন ইন্টেলিজেন্স বা গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে এমন দাবি করছে, নাকি এটি ইসরায়েলি জনতাকে আতঙ্কিত করার এক বিশাল রণকৌশল? ইতিহাসে এমন নজির খুব কমই আছে যেখানে কোনো দেশের জাতীয় গণমাধ্যম সরাসরি অন্য একটি সার্বভৌম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের মৃত্যুর দাবি করে কোনো প্রমাণ ছাড়াই। এই ঘটনার সংবেদনশীলতা এতটাই বেশি যে একটি সামান্য ভুল খবরও গোটা বিশ্বকে এক মহাপ্রলয়ের দিকে ঠেলে দিতে পারে। এই ঘটনার ঠিক পরেই আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণ এবং গ্লোবাল ডিপ্লোমেসিকে পুরোপুরি বদলে দিয়েছে আমেরিকার একটি অপ্রত্যাশিত পদক্ষেপ। দ্য মস্কো টাইমসের এই রিপোর্টটি একটু গভীরভাবে লক্ষ্য করুন। ভাবুন একবার, ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন তখন থেকেই তার প্রধান স্লোগান ছিল আমেরিকা ফার্স্ট, এবং তিনি বারবার দাবি করেছিলেন যে তিনি বিশ্বজুড়ে চলা সমস্ত অর্থহীন যুদ্ধ থামিয়ে দেবেন। কিন্তু আজ পরিস্থিতি এতটাই বেগতিক যে তিনি খোদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে রুদ্ধশ্বাস আলোচনা করেছেন। মার্কিন গোয়েন্দা সংস্থা পেন্টাগন তাদের সাম্প্রতিক রিপোর্টে একটি অত্যন্ত চাঞ্চল্যকর কিছু তথ্য সামনে এনেছে। সেখানে দাবি করা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার বিভিন্ন কৌশলগত সামরিক ঘাঁটিগুলোতে ইরান এবং তাদের সমর্থিত গোষ্ঠীগুলো প্রায় 2000 রকমের অত্যন্ত উন্নত এবং ঘাতক অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এর ফলে আমেরিকার বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে। ডোনাল্ড ট্রাম্প একজন ঝানু ব্যবসায়ী হিসেবে এটা খুব ভালো করেই বুঝতে পেরেছেন যে এই মুহূর্তে ইরানের সঙ্গে সরাসরি ফুল স্কেল ওয়ার বা সরাসরি যুদ্ধে নামলে আমেরিকার অভ্যন্তরীণ অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে।
একদিকে যখন তেলের দাম বাড়ছে, অন্যদিকে তখন যুদ্ধের এই বিশাল খরচ। আমেরিকা আর এই জোড়া ধাক্কা সামলাতে পারবে না। ঠিক এই কারণেই ট্রাম্প এখন রাশিয়ার মাধ্যমে ইরানকে শান্ত করার এক মরিয়া চেষ্টা করছেন। ঐতিহাসিকভাবে লক্ষ্য করলে দেখা যায় রাশিয়া এবং ইরানের মধ্যেকার সামরিক ও রাজনৈতিক সমঝোতা অত্যন্ত গভীর। সেই সিরিয়া যুদ্ধেই হোক কিংবা সাম্প্রতিক ইউক্রেন যুদ্ধ, সব জায়গাতেই রাশিয়া এবং ইরান একে অপরের পরিপূরক বা স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে কাজ করেছে। ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন প্রযুক্তি যেমন রাশিয়াকে সাহায্য করেছে, তেমনি রাশিয়ার আধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেম ইরানকে নিরাপত্তা দিয়েছে। ট্রাম্প জানেন যে পুতিন যদি গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত না দেন, তবে ইরান এই বিধ্বংসী আক্রমণ কিছুতেই থামাবে না। আন্তর্জাতিক মহলের অনেক বিশেষজ্ঞ মনে করছেন এটি কেবল একটি সাধারণ ফোনালাপ নয়, এটি আসলে ওয়াশিংটনের পক্ষ থেকে ক্রেমলিনের কাছে কার্যত এক প্রকার সারেন্ডার বা মাথা নত করা। কারণ আমেরিকা এখন বুঝতে পারছে যে মধ্যপ্রাচ্যের এই আগ্নেয়গিরিকে শান্ত করার চাবিকাঠি এখন আর হোয়াইট হাউসের কাছে নেই, বরং তা চলে গেছে মস্কোর হাতে। এই কূটনৈতিক ভারসাম্য পরিবর্তন বা শিফট অফ পাওয়ার আগামী দিনে বিশ্ব রাজনীতিতে এক নতুন মেরুকরণ তৈরি করতে চলেছে। যুদ্ধের সবথেকে ভয়ঙ্কর প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। আন্তর্জাতিক বাজারে তেলের দামের এই গ্রাফটা দেখুন। মাত্র এক সপ্তাহের ব্যবধানে ব্যারেল প্রতি তেলের দাম $70 থেকে এক লাফে $100 পার করে এখন $120 দিকে এগোচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন যদি সংঘাত আরও বাড়ে তবে এটি $200 স্পর্শ করতে পারে। কেন এমনটা হচ্ছে? ইরান হলো বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি তেল উৎপাদনকারী দেশ। ইসরায়েলের মিসাইল হামলায় ইরানের প্রধান অয়েল রিফাইনারি বা তৈল সংশোধনাগার দাউ দাউ করে জ্বলছে। এর পাল্টা হিসেবে ইরান সৌদি আরবের বিখ্যাত আরামকো ফ্যাসিলিটিতে আক্রমণ করেছে। স্ট্রেট অফ হরমুজ, যা দিয়ে বিশ্বের মোট তেলের 20% অতিবাহিত হয় বা পরিবাহিত হয়, তা ইরান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। কাতার, কুয়েত এবং বাহরিনের মতো দেশগুলো এখন এনার্জি ক্রাইসিস বা জ্বালানি সংকটের সম্মুখীন। গোটা ইউরোপ এবং আমেরিকা এখন ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির আশঙ্কায় কাঁপছে। এবার আসা যাক সব থেকে বড় প্রশ্নে, যা আপনাদের এবং আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মধ্যপ্রাচ্যের এই আগুনের আঁচ আমাদের পকেটে ঠিক কতটা লাগবে? ইকোনমিক টাইমসের এই সাম্প্রতিক রিপোর্টটি লক্ষ্য করুন, যা কার্যত ভারতের অর্থনীতির জন্য একটি রেড অ্যালার্ট বা লাল সংকেত। ভারত তার বার্ষিক প্রয়োজনীয় ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের প্রায় 85% বিদেশ থেকে আমদানি করে থাকে। আমাদের এনার্জি সেক্টরের সিংহভাগ নির্ভর করে এই আমদানির ওপর। বর্তমানে ভারতের জিডিপি $5 ট্রিলিয়ন অর্থনীতি হওয়ার স্বপ্ন দেখছে। ঠিক তখনই এই যুদ্ধ সেই স্বপ্নে বড়সড় আঘাত হানতে পারে। চলুন একটু সহজ গণিতের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি। আন্তর্জাতিক তেলের বাজারের পরিসংখ্যান বলছে ব্যারেল প্রতি তেলের দাম যদি মাত্র $1 বৃদ্ধি পায়, তবে ভারতের বার্ষিক আমদানির খরচ প্রায় 1.8 থেকে $2 বিলিয়ন বেড়ে যায়। এবার কল্পনা করুন, মাত্র এক সপ্তাহের ব্যবধানে তেলের দাম যেখানে $70 থেকে লাফিয়ে $100 পৌঁছেছে, এবং বিশেষজ্ঞদের আশঙ্কা অনুযায়ী যদি এটি আরও $50 বেড়ে যায়, তবে ভারতের ওপর প্রায় $100 বিলিয়ন এক বিশাল অতিরিক্ত আর্থিক বোঝা তৈরি হবে। এটি ভারতের ওপর সরাসরি একটি নেতিবাচক ইম্প্যাক্ট তৈরি করতে পারে। ভারত এই মুহূর্তে রাশিয়ার কাছ থেকে প্রচুর তেল কিনলেও আমাদের প্রধান সাপ্লায়ার তালিকার প্রথম সারিতে থাকা ইরাক, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সরাসরি যুদ্ধের আগুনের সামনে দাঁড়িয়ে। এর ফল কী হবে? পেট্রোল এবং ডিজেলের দাম যখন আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে বাড়বে, তখন তার চেইন রিয়াকশন শুরু হবে আমাদের রান্নাঘর থেকে। ভারতের ট্রান্সপোর্টেশন এবং লজিস্টিক কস্ট সরাসরি জ্বালানির উপর নির্ভরশীল। ট্রাকের ভাড়া বাড়লে সবজি থেকে শুরু করে চাল, ডাল এবং প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া হবে। শুধু তাই নয়, এভিয়েশন টারবাইন ফুয়েলের দাম বাড়লে বিমানের টিকিটের দাম সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। মধ্যবিত্তের সঞ্চয় কমবে এবং বাজারে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি চরমে পৌঁছাবে। অর্থাৎ এই যুদ্ধ কেবল মধ্যপ্রাচ্যের ভূখণ্ডে সীমাবদ্ধ নেই, এটি এখন ভারতের সাধারণ মানুষের থালায় ভাতের পরিমাণ এবং মানিব্যাগের স্থিতিস্থাপকতার ওপর এক চরম আঘাত। ভারত সরকার যদি দ্রুত তাদের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ সঠিকভাবে ব্যবহার করতে না পারে, তবে ভারতের সামনে এক ভয়াবহ এনার্জি ক্রাইসিস এবং অর্থনৈতিক মন্দার কালো মেঘ ঘনিয়ে আসতে পারে।
শুধু রাজনীতি বা অর্থনীতি নয়, এই যুদ্ধ পরিবেশের অপূরণীয় ক্ষতি করছে। ইরানের আকাশে এখন কালো ধোঁয়ার চাদর দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বিশাল পরিমাণ তেলের কুয়োতে আগুন লাগার ফলে বায়ুমণ্ডলে সালফার ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইডের মাত্রা কয়েক হাজার গুণ বেড়ে গেছে। এর ফলে ওই অঞ্চলের অ্যাসিড রেইন বা অ্যাসিড বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। এটি কেবল ইরানের সমস্যা নয়, বায়ুপ্রবাহের মাধ্যমে এই বিষাক্ত মেঘ ভারতের দিকেও ধেয়ে আসতে পারে। আধুনিক ভূরাজনীতি বা জিওপলিটিক্স কেবল মানচিত্রের দখল নয়, এটি এখন সম্পদ এবং পরিবেশ ধ্বংসের হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। আমেরিকা যে ফার বিয়ন্ড এক্সপেক্টেড শব্দবন্ধটি ব্যবহার করেছে তা আসলে এই সামগ্রিক ধ্বংসলীলাকেই চিহ্নিত করছে। পেন্টাগন জানিয়েছে, মাত্র 2 দিনে তাদের $5.6 বিলিয়ন খরচ হয়ে গেছে। এই বিশাল অর্থের অপচয় যদি মানব কল্যাণে ব্যবহৃত হতো তবে বিশ্বচিত্র অন্যরকম হতে পারত। পরিশেষে একটি কথাই বলা যায়, যুদ্ধ কারোর জন্যই ভালো খবর আনে না। ইরানের দাবি যদি সত্য হয় যে নেতানিয়াহু নিহত হয়েছে, তবে ইসরায়েল আরও ভয়ঙ্কর প্রতিশোধ নেবে। আর যদি এটি প্রোপাগান্ডা হয় তবে ইরানকে এর চড়া মূল্য দিতে হবে। ডোনাল্ড ট্রাম্পের পুতিনকে ফোন করা প্রমাণ করে যে এই সংকটের চাবিকাঠি এখন আমেরিকার হাত থেকে বেরিয়ে ক্রেমলিনের দিকে চলে গেছে। ভারত এই পরিস্থিতিতে কিভাবে নিজেকে রক্ষা করবে সেটাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ। ভারতের ফরেন পলিসি বা পররাষ্ট্রনীতি এখন এক কঠিন অগ্নি পরীক্ষার সামনে। আপনারা কি মনে করেন, ইরানের এই দাবি কি স্রেফ মনস্তাত্ত্বিক যুদ্ধ, নাকি সত্যিই মধ্যপ্রাচ্যে কোনো বিশাল পট পরিবর্তন ঘটে গেছে? কমেন্ট সেকশনে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন, যাতে সবাই এই জটিল ভূরাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সচেতন হতে পারে। আমি সুশোভন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।